আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি বিষয়ক নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান মাঠের কথা। যেখান থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্র থেকে FM 92.0 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানাবো আমাদের আজকের অনুষ্ঠান সূচি। মাঠের কথার আজকের পর্বে আমরা কি কি রেখেছি আপনাদের জন্য। প্রথমে আমরা কথা বলবো অম্লীয় মাটির সমস্যা ও চুন প্রয়োগের নিয়ম নিয়ে। এরপর আমরা আপনাদেরকে পড়ে শোনাবো করমচার পুষ্টিগুণ এবং অনুষ্ঠানের মাঝ পর্যায়ে আলোচনায় থাকবে জৈব সারের গুণাগুণ অর্থাৎ রাসায়নিক সারের বিকল্প ও পরিবেশ রক্ষা সম্পর্কে এবং সবশেষে আমরা আপনাদেরকে শোনাবো কৃষি সমাচার। বরাবরের মতো দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে রয়েছেন। চলুন আমরা পরিচিত হই ওনাদের সাথে। আমাদের সাথে রয়েছেন জনাব সৈয়দ আলিম আল রাজির, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গোপালগঞ্জ, এবং সাথে রয়েছেন জনাব দীপক কুমার হালদার, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জ। আপনাদের সবাইকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, চলুন শুরু করে আলোচনা। আমরা জানি যে আমরা আমাদের বেশিরভাগ ফসলই চাষ করে থাকি সাধারণত মাটির উপরেই, কিন্তু এই মাটির অনেক সমস্যা আমাদেরকে ফেস করতে হয়, অর্থাৎ অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাদের ফসল চাষ চালিয়ে যেতে হয়। এরকম কিছু সমস্যা যেমন মাটির অম্লত্ব, খারত্ব বা লবণাক্ততা সমস্যা, এরকম অনেক সমস্যা কিন্তু মাটিতে থেকে যায়। এই সমস্যাগুলোর মধ্যে অম্লীয় মাটি বা মাটির অম্লত্ব কিন্তু একটি বিশেষ সমস্যা, এবং এই সমস্যা যে সমস্ত মাটিতে রয়েছে সেখানেও কিন্তু আমাদের ফসল চাষ করে যেতে হয়। তাই চলুন শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এখন অম্লীয় মাটির সমস্যা এবং এই মাটিতে কিভাবে আমরা ফসল চাষ করতে পারি, বিশেষ করে চুন প্রয়োগের মাধ্যমে সেই চুন প্রয়োগের নিয়ম আমরা শুনবো। আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা অম্লীয় মাটি একটি কথা বলছি এখানে, কোন ধরনের মাটিকে আমরা অম্লীয় মাটি বলবো, অর্থাৎ অম্লীয় মাটি বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। আলোচনার শুরুতে প্রিয় কৃষক ভাই বোন এবং শ্রোতা বন্ধুদের জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। অম্লীয় মাটি কৃষি উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে ইদানিংকালে আবির্ভূত হয়েছে। আমরা জানি যে উদ্ভিদের বৃদ্ধি এবং উৎপাদনের জন্য মাটির পিএইচ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক। মাটির পিএইচ দ্বারাই মূলত মাটির অম্লীয়তা বা ক্ষারীয়তা নির্ধারিত হয়ে থাকে। এটি মাটির পুষ্টি উপাদানের দ্রাব্যতা ও প্রাপ্যতা নিয়ন্ত্রণ করে। মাটির অম্লতা কৃষি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক। কৃষি ফসলের জন্য পিএইচ 6 থেকে 7 মধ্যে সবচেয়ে বেশি সঠিক। কিন্তু আমরা এখন দেখছি কিছু কিছু অঞ্চলের মাটি পিএইচ 5 এর নিচে নেমে যাচ্ছে, যা ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে উচ্চ বৃষ্টিপাতযুক্ত এলাকায় অম্লীয় মাটির সমস্যা বেশি দেখা যায়। এই ধরনের মাটি যার পিএইচ 5.5 এর নিচে, তাদেরকেই আমরা বলছি অম্লীয় মাটি। এটি মূলত কয়েকটি কারণে হয়ে থাকে, যেমন অতিবৃষ্টিপাতের ফলে ক্ষারীয় উপাদান যেগুলো থাকে, পুষ্টি উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এইগুলো ধুয়ে চলে যাওয়ার কারণে। অতিরিক্ত আমরা নাইট্রোজেন এবং সালফার সার ব্যবহার করার কারণে আমরা জানি যে বাংলাদেশে 80% সারই ব্যবহার করা হয় নাইট্রোজেন সার। আরেকটা প্রধান কারণ যে জৈব পদার্থের অবক্ষয়ের ফলে মাটির পিএইচ কমে যায়। আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশের এখন মোট জমির 54%, অর্থাৎ প্রায় অর্ধেকের বেশি জমি বিভিন্ন মাত্রায় অম্লত্বে আক্রান্ত, যা 1998 সালে ছিল মাত্র 21%, 2010 সালে ছিল 41%, যা এখন 54% গিয়ে দাঁড়িয়েছে। তার মানে দিনকে দিন বাংলাদেশের মাটি অম্লীয় হয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অম্লত্ব বেড়ে যাচ্ছে এই বিষয়টি সম্বন্ধে জানলাম, কিন্তু এই অম্লত্ব বা অম্লীয় মাটি এটি আসলে ফসলের জন্য ক্ষতিকর কিনা, বা এটি ফসল চাষে কি ধরনের সমস্যা তৈরি করে? ধন্যবাদ। অম্লীয় মাটিতে আমাদের কিছু মেইন বা প্রাথমিক সমস্যা দেখা যায়। প্রাথমিক সমস্যা হচ্ছে আমাদের কিছু পুষ্টি উপাদান যেগুলোর প্রাপ্যতা বিনষ্ট হয়, যেমন ক্ষারীয় উপাদানগুলোর মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এরপরে ফসফরাস, যার প্রাপ্যতা নষ্ট হয়ে যায়, এবং কিছু কিছু উপাদান আছে যার আবার আধিক্য দেখা দেয়, যেমন অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ এবং আয়রন অর্থাৎ লৌহ। এই আধিক্য দেখা দেওয়ার কারণে এই উপাদানগুলোর বিষক্রিয়া দেখা দেয়, যা গাছের মূলকে ক্ষতিগ্রস্ত করে, গাছের পুষ্টি উপাদানগুলো গ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একই সাথে আমাদের মাটিতে আপনি জানেন যে প্রচুর অণুজীব বসবাস করে। এই মাটির অম্লীয় হয়ে গেলে অণুজীবের কার্যক্রমগুলো কমে যায়, যার ফলে আমাদের উদ্ভিদ বা ফসল সঠিকভাবে পুষ্টি উপাদানগুলো গ্রহণ করতে পারে না।
তো আমরা তো সাধারণত বলছি যে পিএইচ এর কথা, যে 5 পয়েন্ট অর্থাৎ 5.5 কমে গেলে আমরা পিএইচ যদি যায় সেক্ষেত্রে আমরা বলি যে অম্লীয় হয়ে গেছে বেশি পরিমাণে। তো কৃষক তো আসলে এইভাবে পিএইচ উনি চোখে দেখে বুঝবেন না যে কি অবস্থা। তাহলে একজন কৃষক ভাই বোনেরা যারা রয়েছেন আমাদের, যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, তারা কিভাবে বুঝবেন যে তাদের জমিটি অম্লীয় হয়ে গেছে বা হয়ে যাচ্ছে? ধন্যবাদ। কারণ আপনি মাটি পরীক্ষা ছাড়া আসলে পিএইচ এর মান নির্ণয় করা সম্ভব না। তবে কৃষক ভাই বোনেরা কিছু লক্ষণ, দৃশ্যমান লক্ষণ দেখে বুঝতে পারবেন যে মাটি অম্লীয় হয়েছে কিনা। যেমন আমি ইতিমধ্যেই বলে ফেলেছি যে মাটি যদি অম্লীয় হয়ে যায় তাহলে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলোর ঘাটতি দেখা দিবে, যেগুলো গাছ গ্রহণ করতে পারবে না। যদি গাছ গ্রহণ করতে না পারে তাহলে এই পুষ্টি ঘাটতির যে লক্ষণগুলো আছে সে লক্ষণগুলো গাছের ভিতর প্রকাশ পাবে, 1 নম্বর। 2 নম্বর, গাছের বৃদ্ধি কমে যাবে। এরপরে যদি বলি, পাতার রং ফ্যাকাশে হয়ে যাবে বা অস্বাভাবিক রং ধারণ করবে, শিকড়গুলো ছোট ও দুর্বল হয়ে যাবে এবং ফসলের চারা ঠিকমতো গজাবে না এবং সর্বোপরি ফসলের ফলন কমে যাবে। এর মাধ্যমে আসলে বোঝা যাবে যে জায়গার মাটি অম্লীয় হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। মাটি যদি অম্লীয় হয়ে যায় তাহলে একজন কৃষক আসলে কি করতে পারেন? এই সমস্যা থেকে উত্তরণের জন্য সমাধানের উপায়গুলো কি হতে পারে? আচ্ছা, এই মাটি যদি অম্লীয় হয়ে যায়, এই সমস্যার একটি কার্যকর সমাধান আছে, যে সেটা হচ্ছে মাটিতে চুন প্রয়োগ করা। মাটিতে যদি আমরা চুন প্রয়োগ করি, এটি মাটির পিএইচ বৃদ্ধি করবে এবং পুষ্টি উপাদানের প্রাপ্যতা বৃদ্ধি করবে। চুন হলো মাটির অ্যান্টাসিড। আমরা যেমন আমাদের পেটে যদি গ্যাস হয় বা অ্যাসিডিটি হয় তাহলে আমরা যেমন অ্যান্টাসিড খেয়ে থাকি, চুন একই রকম ভাবে মাটির অম্লত্ব কমিয়ে ফেলে, অর্থাৎ পিএইচ এর মান বাড়ায়। যার ফলে কি হবে, আমাদের মাটিতে যে বিষাক্ত অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ এবং আয়রন এর কার্যকারিতা যেমন কমে যাবে, তেমনই ভাবে আমাদের ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এইগুলোর আরো বেশি প্রাপ্যতা বেড়ে যাবে এবং উপকারী অণুজীবগুলো সক্রিয় হয়ে যাবে। এবং সঠিক নিয়মে যদি চুন প্রয়োগ করি তাহলে মাটি গঠন ঝুরঝুরে হয়ে যাবে, অর্থাৎ মাটির রাসায়নিক, ভৌতিক এবং জৈবিক প্রত্যেকটি উপাদানেরই উন্নতি ঘটবে, যার কারণে আমরা অম্লীয় মাটি থেকে এর মাধ্যমে সমাধান পেতে পারি। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে অম্লীয় মাটিতে বিষাক্ত আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ পাওয়া যায়। অর্থাৎ আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ এটি কিন্তু আমাদের পুষ্টি উপাদান, বাট কিন্তু যখন আমাদের পিএইচ অনেক কমে যায় তখন এই আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ কিন্তু অতিরিক্ত পরিমাণে সয়েলে অ্যাভেলেবেল হয়, অর্থাৎ সহজলভ্য হয় বলে এটি বিষাক্ত পর্যায়ে চলে যায়। এই জন্য আমরা বিষাক্তের কথা বলেছি। যাই হোক, আমরা চেষ্টা করব কিভাবে আমাদের অম্লত্ব বেশি যাতে না হয়, কমানো যায়, অর্থাৎ পিএইচ বাড়ানো যায় এবং সেটি নিউট্রাল অর্থাৎ 6 থেকে 7-এর মধ্যে নিয়ে আসার। অবশ্যই আমি একটু জানতে চাচ্ছি যে চুন প্রয়োগের কথা আপনি বললেন, তো চুন প্রয়োগ তো এটি আসলে একটি উপায়, তো এই সঠিক পদ্ধতিটি কেমন হবে চুন প্রয়োগের? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমরা জানি যে মাটি অম্লীয় হয়ে গেলে চুন প্রয়োগ করতে হবে, কিন্তু চুনটা কতটুকু এবং কি পরিমাণ প্রয়োগ করতে হবে। প্রথমত হচ্ছে এই প্রয়োগের আগে আমাদের মাটি পরীক্ষা করে দেখতে হবে যে এর পিএইচ 5.5 কম হয়েছে কিনা। যদি 5.5 কম হয় তাহলে আমরা সুপারিশ করব যে চুন প্রয়োগ করার জন্য। তাহলে প্রথম কাজ হবে মাটি পরীক্ষা করা। আবার আরেক দিক দিয়ে বলা যায় যে এঁটেল মাটিতে যদি একবার পরিবর্তন হয় তখন কিন্তু সেই পরিবর্তনকে আবার বাধা দিবে। এঁটেল মাটিতে আমরা একবার যদি চুন প্রয়োগ করি, যে 8 কেজি পরিমাণ চুন প্রয়োগ করলাম প্রতি শতাংশে, এটা কিন্তু অনেকদিন পর কার্যকর থাকবে, প্রায় 3 থেকে 5 বছর পর্যন্ত কার্যকর থাকবে, অর্থাৎ 5 বছরের মধ্যে একবার চুন প্রয়োগ করলেই আমাদের হবে। কিন্তু বেলে মাটির ক্ষেত্রে যদি আমি 4 কেজি বা 5 কেজি চুন প্রয়োগ করি, এটা দ্রুতই পিএইচ এর পরিবর্তন ঘটবে, কিন্তু 1 বছর পরে তার কার্যকারিতা হারাবে। অর্থাৎ বেলে মাটিতে আমাদের প্রতি বছরই কাঙ্ক্ষিত ফলনের জন্য চুন প্রয়োগ করতে হবে। এরপরে নির্ভর করবে চুনের গুণগত মানের উপর। আমরা জানি চুন কয়েক প্রকার, ডলচুন আছে, চুন আছে, আমাদের থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, 2টা উপাদানই থাকে। এখন যেই অম্লীয় মাটিতে আমাদের ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে সেখানে আমরা ডলচুন ব্যবহার করতে পারি, কিন্তু যেই অম্লীয় মাটিতে আমাদের ম্যাগনেসিয়াম পর্যাপ্ত পরিমাণ আছে সেখানে যদি আমরা ডলচুন ব্যবহার করি তাহলে সেটা আবার ম্যাগনেসিয়ামের বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। সুতরাং চুনের গুণগত মানের উপর নির্ভর করবে।
এই তিনটা বিষয়ের উপরে আমরা হচ্ছে মূলত মাত্রা নির্ধারণ করবো যে কতটুকু পরিমাণ চুন লাগবে। এবার হচ্ছে প্রয়োগের সময়ের কথা যদি বলি, তখন আমরা চুন প্রয়োগ করব জমির প্রস্তুতির সময়, অর্থাৎ জমির ফসল বপনের 3 থেকে 4 সপ্তাহ আগে। প্রথমে আমরা প্রয়োগের পদ্ধতি হবে জমিতে চুন সমভাবে ছিটিয়ে দিতে হবে যেন মাটির সাথে ভালোভাবে মিশে যায়। এরপর হালকা সেচ দিয়ে এটা চাষের মাধ্যমে মাটির উপরের স্তরের সাথে মিশিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমাদের সম্মানিত অতিথি কিন্তু বলেছেন অনেক কথা। বিশেষ করে আমরা শুনেছি যে ধরেন একটি জমির পিএইচ 5.5 আর একটি 4.5, তাহলে 4.5 বেশি চুন লাগবে। এর কিন্তু ব্যাখ্যা হচ্ছে যে আমরা অনেকেই না জানা থাকতে পারে আমাদের যে পিএইচ যত কম হবে অম্লত্ব কিন্তু তত বেশি আর কি। হ্যাঁ, এই জন্যই মূলত, অর্থাৎ যেটির পিএইচ 4.5 সেটি যদিও 4.5 সংখ্যাটা 5.5 চেয়ে কম, কিন্তু 4.5 কিন্তু 5.5 চেয়ে বেশি অম্লত্ব প্রকাশ করে আর কি। যাই হোক, আমরা আমাদের সম্মানিত অতিথি যেভাবে বলেছেন সেইভাবেই কিন্তু আমরা চুন প্রয়োগ করার চেষ্টা করব। সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি যে এই অম্লীয় মাটি বা এই সংক্রান্ত আর যদি কোনো পরামর্শ আমাদের কৃষকদের উদ্দেশ্যে আপনি দিতে চান। কৃষক ভাই বোনদের জন্য আমার যে পরামর্শ থাকবে যে আমরা প্রথমে পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি যে আমাদের জমির পিএইচ এর মান দিন দিন কমে যাচ্ছে, অর্থাৎ আমাদের মোট জমির পরিমাণ এখন যেমন 54% বিভিন্ন মাত্রায় অ্যাসিডিটি বা অম্লত্বে আক্রান্ত, এবং এটার পরিমাণ দিন দিন বাড়ছে কারণ আমাদের বর্তমান কৃষি ব্যবস্থাপনার কারণে যে আমরা নিবিড় চাষাবাদ করছি, আমরা একই ফসল বারবার ফলাচ্ছি এই কারণে। সুতরাং আমাদের যদি চুন প্রয়োগ না করি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো না এই মাটিগুলোতে। সুতরাং আমাদের কৃষক ভাইদের প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনার নিকটস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের যে আঞ্চলিক এবং বিভাগীয় গবেষণাগারগুলোতে আছে সেখানে আপনার মাটি পরীক্ষা করেন, মাটি পরীক্ষা করে দেখেন যে আপনার জমির পিএইচ এর মান কেমন আছে। যদি পিএইচ এর মান 5.5 এর কম হয়ে থাকে সেক্ষেত্রে তার বুনট এবং জৈব পদার্থ এবং পিএইচ এর উপর নির্ভর করে আমাদের যে চুনের সুপারিশ আছে সেই সুপারিশ আপনি প্রয়োগ করেন। যদি প্রয়োগ করেন তাহলে আপনি ফলন ভালো পাবেন, অন্যথায় শুধু শুধু আপনি প্রচুর সার দেবেন কিন্তু সেই সারটি ফসলের জন্য কার্যকর হবে না। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম অম্লীয় মাটির সমস্যা ও চুন প্রয়োগের নিয়ম সম্পর্কে। আমাদের সম্মানিত অতিথি কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আশা করি আমাদের কৃষাণী ভাই বোনেরা যারা চাষাবাদের সাথে জড়িত রয়েছেন তারা সবাই এই নিয়মিতভাবে জমি পরীক্ষা করবেন, মাটি পরীক্ষা করবেন নিকটস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে বা কৃষি অফিসারের পরামর্শ নিয়ে, এবং নিয়ম অনুযায়ী যদি দেখেন যে আপনার জমিতে অম্লত্ব রয়েছে অবশ্যই আপনি চুন প্রয়োগ করবেন মাত্রা অনুযায়ী, তাহলেই কিন্তু একমাত্র ভালো ফসল পাওয়া সম্ভব। অন্যথায় কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে সার দিবেন, পরিচর্যা করবেন, তারপরেও কিন্তু দেখবেন যে দিন শেষে ফলন আপনার কম। এজন্য অবশ্যই আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে যাতে আপনারা প্রচুর পরিমাণে অর্থাৎ সঠিক নিয়ম মেপে মাটি পরীক্ষা করেন এবং নিয়ম অনুযায়ী চুন প্রয়োগ করেন। আমরা আজ কথা বললাম অম্লীয় মাটির সমস্যা এবং কিভাবে আমরা চুন প্রয়োগ করব সেই সম্পর্কে। আমরা আপনাদেরকে বলেছি করমচার পুষ্টিগুণ এবং পরবর্তীতে আলোচনা করেছি রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈব সার আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এবং সর্বশেষ আমরা পেঁয়াজ চাষ সম্পর্কে আপনাদেরকে আমাদের গোপালগঞ্জের বর্তমান অবস্থা জানিয়েছি। আশা করি আপনারা আমাদের এই আলোচনা থেকে উপকৃত হবেন এবং এই আমাদের পরামর্শগুলো মেনে চলবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সেই সাথে আমরা আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক কৃষি বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমার সাথে ছিলেন দুজন সম্মানিত অতিথি, ছিলেন জনাব সৈয়দ আলিম আল রাজির, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গোপালগঞ্জ, এবং ছিলেন জনাব দীপক কুমার হালদার, বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি গবেষণা কেন্দ্র গোপালগঞ্জ। আপনাদের দুজনকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আবারও আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।